ঝড়ের রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় যখন আমি ভয়ে চিৎকার করছিলাম, শ্বশুরজি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং সেই অন্ধকারে কানে কানে এমন একটা গোপন চুক্তির কথা বললেন যা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা সেনগুপ্তা। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেনগুপ্তা, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রিয়া আর শোভন। রিয়া ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। শোভন ১০ বছর বয়সী, স্কুলে যায়। বৈশাখ মাসে সেই রাতটা ছিল ভয়ঙ্কর। কালবৈশাখী ঝড় উঠেছে, বাজ পড়ছে প্রতি মিনিটে। আমি একা আমার ঘরে ছিলাম। স্বামী রাতের শিফটে কাজ করতে গেছে। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি। বিদ্যুতের ঝলকানিতে ঘর আলো হয়ে যাচ্ছে, আবার অন্ধকার হচ্ছে। আমি বিছানায় বসে কাঁদতে শুরু করলাম। ছোটবেলা থেকে আমি অন্ধকার আর ঝড়কে ভয় পাই। হঠাৎ দরজা খুলে গেল। শ্বশুরজি টর্চ হাতে ছুটে এলেন। বললেন, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি তার দিকে ছুটে গেলাম। ভয়ে তাকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে আলিঙ্গন করলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না, আমি তোমার পাশে আছি, কিছু হবে না। আমরা এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। বাজ পড়া শব্দে আমি আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরছিলাম। হঠাৎ তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, মীরা, তুমি কি আমার সাথে গোপন একটা কাজে যেতে পারবে? আমার একটা ভীষণ জরুরি সমস্যা আছে, আমাকে সাহায্য করতে হবে। কিন্তু এই ব্যাপারটা পরিবারের কাউকে জানানো যাবে না, বিশেষ করে তোমার স্বামীকে নয়। আমি তার বুক থেকে মুখ সরিয়ে তার দিকে তাকালাম। অন্ধকারে তার চোখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার নিঃশ্বাস অনুভব করছিলাম। তিনি বললেন, আসলে আমার একটা পুরনো সম্পত্তির কাগজপত্র আছে, সেগুলো একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা। আমি একা ওই জায়গায় যেতে পারবো না, আমার বয়স হয়েছে, তোমাকে সাথে নিতে হবে। কিন্তু ব্যাপারটা গোপন রাখতে হবে, কারণ ওই সম্পত্তির ব্যাপারে আমার ছেলের সাথে আমার মতবিরোধ আছে। আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। মনের ভিতর একটা কৌতূহল জেগে উঠল, কিন্তু মুখে কাঁপা গলায় বললাম, বাবা, আপনি কোন সম্পত্তির কথা বলছেন, আর আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তিনি বললেন, কাল সকালে তোমাকে সব বলবো, এখন তুমি শুয়ে পড়ো, ঝড় থামলে আমি চলে যাব। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। তার হাত আমার কপালে ছিল। আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে শ্বশুরজি আমাকে ডেকে বললেন, আজ বিকেলে তুমি আমার সাথে বের হবে, কাউকে কিছু বলবে না, বলবে তুমি বাজারে যাচ্ছ। আমি মাথা নাড়লাম। বিকেলে আমরা দুজন বের হলাম। তিনি একটা রিকশা ডাকলেন, বললেন পুরাতন শহরের দিকে যেতে হবে। রিকশা চলতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, বাবা, আমরা কোথায় যাচ্ছি? তিনি বললেন, তোমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে যাচ্ছি, সেখানে আমার দাদার আমলের কিছু জিনিস লুকিয়ে রাখা আছে। অনেকদিন হয়ে গেছে কেউ ওই বাড়িতে যায়নি, আমার ভয় হচ্ছে কেউ হয়তো ওই বাড়িতে ঢুকে জিনিসগুলো চুরি করে নিয়ে যাবে। প্রায় ১ ঘন্টা পর আমরা একটা পুরনো অঞ্চলে পৌঁছলাম। সরু গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা বিশাল পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক বছর কেউ এখানে থাকেনি। দেয়ালে শ্যাওলা ঝাড়েছে, বাগানে জঙ্গল হয়ে গেছে। শ্বশুরজি একটা পুরনো চাবি বের করে দরজা খুললেন। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। পুরনো আসবাবপত্র, ধুলোবালি সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ। তিনি বললেন, চলো, ওপরের তলায় যেতে হবে। আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। সিঁড়ির ধাপগুলি ভাঙা, সাবধানে পা ফেলতে হচ্ছিল। ওপরে একটা বড় ঘর, সেখানে একটা পুরনো আলমারি। শ্বশুরজি আলমারি খুললেন, ভেতরে একটা লোহার বাক্স। তিনি বাক্সটা বের করলেন, বললেন, এই বাক্সের ভেতরে আমার দাদার লেখা একটা ডায়েরি আছে। সেই ডায়েরিতে একটা গোপন জায়গার ম্যাপ আছে। সেই জায়গায় নাকি আমাদের পূর্বপুরুষরা একটা বিশাল ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমার চোখ বড় হয়ে গেল। ধনসম্পদ মানে কি, বাবা? তিনি হাসলেন,
হ্যাঁ, সোনা দানা, হীরা, মূল্যবান পাথর। আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে আমাদের পরিবারের একটা গোপন ধনভাণ্ডার আছে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য এই ডায়েরি লাগবে। তিনি বাক্স খুললেন, ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি। পাতা খুলে দেখলাম হাতে লেখা, পুরনো বাংলা হরফে, পড়া মুশকিল। শ্বশুরজি বললেন, এই ডায়েরি পড়ে বুঝতে হবে কোথায় সেই ধনভাণ্ডার লুকানো আছে। তুমি আমাকে এই কাজে সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই বাবা, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু দেবাশিসকে কেন বলছেন না? তিনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, আমার ছেলে এসব ব্যাপারে বিশ্বাস করে না। সে মনে করবে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। তাছাড়া সে যদি জানে যে এত বড় সম্পত্তি আছে, তাহলে সে হয়তো সব একা নিজের নামে করে নেবে। আমি চাই এই ধনসম্পদ খুঁজে বের করে পরিবারের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। আমি মাথা নাড়লাম, ব্যাপারটা বুঝতে পারছিলাম। দেবাশিস সত্যি কখনো কখনো বেশি স্বার্থপর হয়ে যায়। তিনি বললেন, তুমি এই ডায়েরিটা বাসায় নিয়ে যাও, গোপনে পড়ো, আমাকে জানাও কি লেখা আছে। আমি ডায়েরিটা নিলাম, আমরা বাড়ি থেকে বের হলাম। ফেরার পথে কেনাকাটা করলাম যাতে বাসায় কেউ সন্দেহ না করে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আমাদের পরিবারের গোপন ইতিহাস জানতে পারবে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তারা ব্রিটিশদের হাত থেকে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই সম্পদের খোঁজ এই ডায়েরিতে আছে। আমি পরের পাতা উল্টালাম। সেখানে একটা ম্যাপ আঁকা। ম্যাপে একটা নদী, একটা পাহাড়, একটা গুহা। নিচে লেখা, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো গুহার মুখে পড়বে তখন ভেতরে একটা গোপন দরজা দেখা যাবে। সেই দরজা খুললে ধনভাণ্ডার পাওয়া যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটা বাস্তব। পরের দিন সকালে শ্বশুরজি আমাকে ডায়েরির কথা বললাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তাহলে আমাদের পরের পূর্ণিমার রাতে সেই জায়গায় যেতে হবে। পূর্ণিমার মাত্র 5 দিন পরে। আমি বললাম, কিন্তু বাবা, সেই জায়গা তো অনেক দূরে, আমরা কিভাবে যাব, আর পরিবারকে কি বলবো? তিনি বললেন, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা বলবো যে আমরা একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি, মানত করতে, 2 দিনের জন্য বাইরে থাকব। তুমি কি রাজি? আমি একটু চিন্তা করলাম, তারপর বললাম, ঠিক আছে বাবা, আমি রাজি। কিন্তু আমাদের সাবধানে যেতে হবে, কারণ ওই জায়গাটা যদি সত্যিই বিপজ্জনক হয়। তিনি বললেন, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। পরের কয়েকদিন আমি ডায়েরিটা আরও মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল যে সেই গুহাটা আসলে একটা পুরনো মন্দিরের নিচে। অনেক বছর আগে একটা ভূমিকম্পে মন্দিরটা ধসে গিয়ে গুহা ঢেকে গেছে, কিন্তু একটা গোপন পথ আছে যার মাধ্যমে ভেতরে ঢোকা যায়। ডায়েরিতে আরও লেখা ছিল যে সেই ধনভাণ্ডার পাহারা দেবার জন্য কিছু ফাঁদ আছে। যে ব্যক্তি সেখানে যাবে তাকে খুব সাবধানে যেতে হবে। ফাঁদগুলো হলো, প্রথমে একটা সরু সুড়ঙ্গ যেখানে পাথর পড়তে পারে, দ্বিতীয়ত একটা গভীর খাদ যার উপর দিয়ে একটা সরু সেতু, তৃতীয়ত একটা গোপন তালা যার সমাধান ডায়েরিতে লেখা আছে। পূর্ণিমা 2 দিন আগে শ্বশুরজি পরিবারকে বললেন, আমি আর মীরা একটা মন্দিরে যাব, আমার একটা মানত করতে হবে, 2 দিন লাগবে। দেবাশিস প্রথমে আপত্তি করল, কিন্তু আমি বললাম, তোমার বাবার স্বাস্থ্য ভালো না, আমি তার সাথে থাকব, চিন্তা করো না। রিয়া আর শোভন বলল, আম্মু, আমরাও যাব। কিন্তু আমি বললাম, না, তোমরা স্কুল মিস করতে পারবে না, আমরা শিগগিরই ফিরে আসব। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি।
এই বাড়িতে ১০০ বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি, এই সম্পদের একটা অভিশাপ আছে, যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে ৭ দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ ৭ দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো ৭ দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধলোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী, তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে, তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে, তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ, জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট, তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম,
হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন। তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন। তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে, সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম। বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন। একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না। সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন। বললেন, তুমি সত্যি একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল। বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল। দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল। অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম। প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম। বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে। সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। গত শীতে আমরা সিলেটের হাওড়ে বেড়াতে গিয়েছিলাম। শ্বশুরজি বললেন, চলো একটা নৌকা ভাড়া করে হাওড়ে ঘুরি। আমরা দুজন একটা ছোট নৌকায় উঠলাম। মাঝি বলেছিল 1 ঘণ্টায় ফিরে আসবে। হাওরের মাঝখানে যখন পৌঁছলাম, হঠাৎ নৌকার তলায় পানি ঢুকতে শুরু করল। নৌকায় ফুটো হয়ে গেছে। শ্বশুরজি চিৎকার করে মাঝিকে ডাকলেন, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। আমরা দ্রুত নৌকা টেনে একটা ছোট দ্বীপের কাছে নিয়ে গেলাম। দ্বীপে উঠে দেখি জনমানবহীন, শুধু কিছু গাছপালা আর বালি। সূর্য ডুবতে শুরু করেছে, চারপাশে কুয়াশা নামছে। শ্বশুরজি বললেন, তোমার কাপড় ভিজে গেছে, ঠান্ডা লাগবে। তিনি তার জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিলেন। আমরা একটা গাছের নিচে বসলাম। তিনি আমাকে তার কাছে টেনে নিলেন, বললেন, ঠান্ডা লাগছে, একটু কাছে এসো। আমরা এভাবেই বসে রইলাম। সূর্যের শেষ আলো হাওরের পানিতে পড়ছিল।
হঠাৎ তিনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, জানো মীরা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা সেই গুহার অ্যাডভেঞ্চারের কথা। তুমি সত্যিই খুব সাহসী। আমার গর্ব হয় তোমাকে নিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হাসলেন, বললেন, তুমি জানো, সেই দিন যখন আমরা বিপদে পড়েছিলাম আমি ভয় পেয়েছিলাম যে তোমার কিছু হয়ে যেতে পারে, কিন্তু তুমি অসাধারণ সাহস দেখিয়েছিলে। আমার পুত্রবধূ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমি তোমাকে খুব সম্মান করি। আমার চোখে পানি এসে গেল। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমি সাহস পেয়েছিলাম। হঠাৎ আমরা দূরে একটা নৌকা দেখতে পেলাম। শ্বশুরজি উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলেন, এই এদিকে, সাহায্য! নৌকাটা আমাদের দিকে আসতে শুরু করল। কাছে এসে দেখি সেই মাঝি। সে বলল, আমি আপনাদের খুঁজছিলাম, নৌকায় ফুটো হয়ে গেছে দেখে আমি চিন্তিত হয়েছিলাম। আমরা তার নৌকায় উঠলাম। ফিরে যাওয়ার পথে শ্বশুরজি আমাকে বললেন, আজকের এই অভিজ্ঞতাও আমাদের শিখিয়ে দিল যে জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, কিন্তু সাহস আর বিশ্বাস থাকলে সব পরিস্থিতি সামলানো যায়। আমি মাথা নাড়লাম। সত্যি, এই দুটো অ্যাডভেঞ্চার আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর এর মাধ্যমে আমি শ্বশুরজির সাথে একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পেরেছি। বাসায় ফিরে দেবাশিস জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি হেসে বললাম, একটা ছোট দুর্ঘটনা, কিন্তু আমরা নিরাপদে ফিরে এসেছি। রিয়া আর শোভন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়া বলল, আম্মু, আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করো না, আম্মু একদম ঠিক আছে। সেই রাতে খাবার টেবিলে বসে শ্বশুরজি বললেন, আমি আমার জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু সাম্প্রতিক সময়ের এই দুটো অ্যাডভেঞ্চার ছিল সবচেয়ে বিশেষ, কারণ আমার পাশে মীরা ছিল। দেবাশিস অবাক হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন? কোন অ্যাডভেঞ্চার? শ্বশুরজি হাসলেন, একদিন তোমাকে সব বলবো, এখন না। আমি মনে মনে হাসলাম। জানতাম যে শ্বশুরজি সঠিক সময়ে সবাইকে সব বলবেন, কিন্তু আপাতত এটা আমাদের গোপন রহস্য। পরের কয়েক মাস স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু একদিন আবার একটা চমকপ্রদ ঘটনা ঘটল। শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, আমি একটা চিঠি পেয়েছি জাদুঘর থেকে। আমি অবাক হয়ে বললাম, কি লেখা আছে? তিনি চিঠিটা খুললেন, পড়তে শুরু করলেন। প্রিয় জনাব, আপনার দেওয়া ডায়েরিটি আমরা পরীক্ষা করেছি। এটি একটি অমূল্য ঐতিহাসিক দলিল। এর থেকে আমরা জানতে পেরেছি যে আরও দুটি গোপন স্থানে ধনসম্পদ লুকানো আছে। আপনি কি আমাদের সাথে সেই স্থানগুলো খুঁজে বের করতে সাহায্য করবেন? আমার চোখ বড় হয়ে গেল। বললাম, আরও দুটো? শ্বশুরজি মাথা নাড়লেন। হ্যাঁ, দেখো, আমরা প্রথমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ডায়েরিতে আরও তথ্য আছে যেটা আমরা খেয়াল করিনি। আমি বললাম, তাহলে কি আমরা আবার যাব? তিনি হাসলেন। হ্যাঁ, কিন্তু এবার পুলিশের সাথে, নিরাপদে। পরের সপ্তাহে আমরা পুলিশ আর জাদুঘরের একটা টিমের সাথে বেরোলাম। ডায়েরি অনুযায়ী প্রথম স্থানটা ছিল একটা পুরনো কেল্লার নিচে। আমরা সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কয়েক ঘন্টা পর আমরা একটা গোপন কক্ষ খুঁজে পেলাম। সেখানে প্রাচীন মুদ্রা, পুরনো অস্ত্র আর ঐতিহাসিক দলিল। জাদুঘরের লোকজন খুব খুশি হল। দ্বিতীয় স্থানটা ছিল একটা পুরনো বৃক্ষের নিচে। ডায়েরিতে লেখা ছিল যে সেই বৃক্ষের বয়স ৩০০ বছরের বেশি। আমরা সেখানে পৌঁছে খুঁড়তে শুরু করলাম। অনেক গভীরে খোঁড়ার পর একটা পাথরের বাক্স পেলাম। বাক্সের ভেতরে প্রাচীন পাণ্ডুলিপি। পণ্ডিতেরা বললেন, এই পাণ্ডুলিপিগুলো অত্যন্ত মূল্যবান। এগুলো থেকে আমরা অনেক হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারব। সব শেষে সরকার আমাদের পরিবারকে একটা জাতীয় পুরস্কার দিল। খবরের কাগজে আমাদের ছবি ছাপালো, টিভিতে ইন্টারভিউ দিলাম। তখন দেবাশিস সব জানল। প্রথমে সে একটু রাগ করল যে আমরা তাকে কিছু বলিনি, কিন্তু পরে বুঝল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। রিয়া বলল, আম্মু, তুমি তো হিরো হয়ে গেছ। শোভন বলল, আম্মু, তুমি আমাকে একদিন অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, তুমি বড় হলে নিয়ে যাব। সেই রাতে শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই কাজ করতে পারতাম না। আমি বললাম, বাবা, এটা তো আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি বললেন, শুধু বিশ্বাস নয়, আমি তোমাকে একজন যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছি। জীবনে কখনো কখনো এমন মানুষ পাওয়া যায় যাদের সাথে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। তুমি সেই রকম একজন। আমার চোখে পানি চলে এলো। বললাম,
বাবা, আপনার এই কথাগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের চেয়ে বেশি মূল্যবান। এভাবে আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শেষ হল। কিন্তু যে অভিজ্ঞতা আর শিক্ষা পেলাম সেটা সারা জীবন মনে রাখব। সাহস, বিশ্বাস, সততা, এই 3টি জিনিস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সেই ঝড়ের রাতে যখন শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরে গোপন চুক্তির কথা বলেছিলেন, সেটা ছিল এই পুরো অ্যাডভেঞ্চারের শুরু। একটা রহস্যময় যাত্রা যেটা আমার জীবন বদলে দিয়েছে। আর আমি এখন বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় ধনসম্পদ হল পরিবার আর বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি শুনে যদি আপনাদের চোখে পানি এসে থাকে, তাহলে বুঝবেন এটা ছিল আবেগের পানি। কারণ সত্যিকারের অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধন সব সময় আমাদের হৃদয়ে স্পর্শ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, সোনা দানা, হীরা, মূল্যবান পাথর। আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে আমাদের পরিবারের একটা গোপন ধনভাণ্ডার আছে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য এই ডায়েরি লাগবে। তিনি বাক্স খুললেন, ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি। পাতা খুলে দেখলাম হাতে লেখা, পুরনো বাংলা হরফে, পড়া মুশকিল। শ্বশুরজি বললেন, এই ডায়েরি পড়ে বুঝতে হবে কোথায় সেই ধনভাণ্ডার লুকানো আছে। তুমি আমাকে এই কাজে সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই বাবা, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু দেবাশিসকে কেন বলছেন না? তিনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, আমার ছেলে এসব ব্যাপারে বিশ্বাস করে না। সে মনে করবে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। তাছাড়া সে যদি জানে যে এত বড় সম্পত্তি আছে, তাহলে সে হয়তো সব একা নিজের নামে করে নেবে। আমি চাই এই ধনসম্পদ খুঁজে বের করে পরিবারের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। আমি মাথা নাড়লাম, ব্যাপারটা বুঝতে পারছিলাম। দেবাশিস সত্যি কখনো কখনো বেশি স্বার্থপর হয়ে যায়। তিনি বললেন, তুমি এই ডায়েরিটা বাসায় নিয়ে যাও, গোপনে পড়ো, আমাকে জানাও কি লেখা আছে। আমি ডায়েরিটা নিলাম, আমরা বাড়ি থেকে বের হলাম। ফেরার পথে কেনাকাটা করলাম যাতে বাসায় কেউ সন্দেহ না করে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আমাদের পরিবারের গোপন ইতিহাস জানতে পারবে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তারা ব্রিটিশদের হাত থেকে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই সম্পদের খোঁজ এই ডায়েরিতে আছে। আমি পরের পাতা উল্টালাম। সেখানে একটা ম্যাপ আঁকা। ম্যাপে একটা নদী, একটা পাহাড়, একটা গুহা। নিচে লেখা, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো গুহার মুখে পড়বে, তখন ভেতরে একটা গোপন দরজা দেখা যাবে। সেই দরজা খুললে ধনভাণ্ডার পাওয়া যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটা বাস্তব। পরের দিন সকালে শ্বশুরজি আমাকে ডায়েরির কথা বললাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তাহলে আমাদের পরের পূর্ণিমার রাতে সেই জায়গায় যেতে হবে। পূর্ণিমার মাত্র 5 দিন পরে। আমি বললাম, কিন্তু বাবা, সেই জায়গা তো অনেক দূরে, আমরা কিভাবে যাব, আর পরিবারকে কি বলবো? তিনি বললেন, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা বলবো যে আমরা একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি মানত করতে, 2 দিনের জন্য বাইরে থাকব। তুমি কি রাজি? আমি একটু চিন্তা করলাম, তারপর বললাম, ঠিক আছে বাবা, আমি রাজি। কিন্তু আমাদের সাবধানে যেতে হবে, কারণ ওই জায়গাটা যদি সত্যিই বিপজ্জনক হয়। তিনি বললেন, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। পরের কয়েকদিন আমি ডায়েরিটা আরও মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল যে সেই গুহাটা আসলে একটা পুরনো মন্দিরের নিচে। অনেক বছর আগে একটা ভূমিকম্পে মন্দিরটা ধসে গিয়ে গুহা ঢেকে গেছে, কিন্তু একটা গোপন পথ আছে যার মাধ্যমে ভেতরে ঢোকা যায়। ডায়েরিতে আরও লেখা ছিল যে সেই ধনভাণ্ডার পাহারা দেবার জন্য কিছু ফাঁদ আছে। যে ব্যক্তি সেখানে যাবে তাকে খুব সাবধানে যেতে হবে। ফাঁদগুলো হলো, প্রথমে একটা সরু সুড়ঙ্গ যেখানে পাথর পড়তে পারে, দ্বিতীয়ত একটা গভীর খাদ যার ওপর দিয়ে একটা সরু সেতু, তৃতীয়ত একটা গোপন তালা যার সমাধান ডায়েরিতে লেখা আছে। পূর্ণিমা 2 দিন আগে শ্বশুরজি পরিবারকে বললেন, আমি আর মীরা একটা মন্দিরে যাব, আমার একটা মানত করতে হবে, 2 দিন লাগবে। দেবাশিস প্রথমে আপত্তি করল, কিন্তু আমি বললাম, তোমার বাবার স্বাস্থ্য ভালো না, আমি তার সাথে থাকব, চিন্তা করো না। রিয়া আর শোভন বলল, আম্মু, আমরাও যাব। কিন্তু আমি বললাম, না, তোমরা স্কুল মিস করতে পারবে না, আমরা শিগগিরই ফিরে আসব। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু।
ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন। বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে ১০০ বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন। বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন। বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে ৭ দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ ৭ দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন। বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো ৭ দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন। আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধলোক গম্ভীর হলেন। বললেন, সেটা জমিদারের স্ত্রী, তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে, তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম। চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম। দরজা খুললাম।
বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে। তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম। মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম। তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম। হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন। তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন। তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম, এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম। বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন। একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না। সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যিই একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল। দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল। অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম। প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম। বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে। সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। গত শীতে
আমরা সিলেটের হাওড়ে বেড়াতে গিয়েছিলাম। শ্বশুরজি বললেন, চলো একটা নৌকা ভাড়া করে হাওড়ে ঘুরি। আমরা দুজন একটা ছোট নৌকায় উঠলাম। মাঝি বলেছিল 1 ঘণ্টায় ফিরে আসবে। হাওড়ের মাঝখানে যখন পৌঁছলাম, হঠাৎ নৌকার তলায় পানি ঢুকতে শুরু করল। নৌকায় ফুটো হয়ে গেছে। শ্বশুরজি চিৎকার করে মাঝিকে ডাকলেন, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। আমরা দ্রুত নৌকা টেনে একটা ছোট দ্বীপের কাছে নিয়ে গেলাম। দ্বীপে উঠে দেখি জনমানবহীন, শুধু কিছু গাছপালা আর বালি। সূর্য ডুবতে শুরু করেছে, চারপাশে কুয়াশা নামছে। শ্বশুরজি বললেন, তোমার কাপড় ভিজে গেছে, ঠান্ডা লাগবে। তিনি তার জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিলেন। আমরা একটা গাছের নিচে বসলাম। তিনি আমাকে তার কাছে টেনে নিলেন, বললেন, ঠান্ডা লাগছে, একটু কাছে এসো। আমরা এভাবেই বসে রইলাম। সূর্যের শেষ আলো হাওড়ের পানিতে পড়ছিল। হঠাৎ তিনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, জানো মীরা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা সেই গুহার অ্যাডভেঞ্চারের কথা। তুমি সত্যিই খুব সাহসী, আমার গর্ব হয় তোমাকে নিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হাসলেন, বললেন, তুমি জানো, সেই দিন যখন আমরা বিপদে পড়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম যে তোমার কিছু হয়ে যেতে পারে, কিন্তু তুমি অসাধারণ সাহস দেখিয়েছিলে। আমার পুত্রবধূ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমি তোমাকে খুব সম্মান করি। আমার চোখে পানি এসে গেল। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমি সাহস পেয়েছিলাম। হঠাৎ আমরা দূরে একটা নৌকা দেখতে পেলাম। শ্বশুরজি উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলেন, এই এদিকে, সাহায্য! নৌকাটা আমাদের দিকে আসতে শুরু করল। কাছে এসে দেখি সেই মাঝি। সে বলল, আমি আপনাদের খুঁজছিলাম, নৌকায় ফুটো হয়ে গেছে দেখে আমি চিন্তিত হয়েছিলাম। আমরা তার নৌকায় উঠলাম। ফিরে যাওয়ার পথে শ্বশুরজি আমাকে বললেন, আজকের এই অভিজ্ঞতাও আমাদের শিখিয়ে দিল যে জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, কিন্তু সাহস আর বিশ্বাস থাকলে সব পরিস্থিতি সামলানো যায়। আমি মাথা নাড়লাম। সত্যি, এই দুটো অ্যাডভেঞ্চার আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর এর মাধ্যমে আমি শ্বশুরজির সাথে একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পেরেছি। বাসায় ফিরে দেবাশিস জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি হেসে বললাম, একটা ছোট দুর্ঘটনা, কিন্তু আমরা নিরাপদে ফিরে এসেছি। রিয়া আর শোভন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়া বলল, আম্মু, আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করো না, আম্মু একদম ঠিক আছে। সেই রাতে খাবার টেবিলে বসে শ্বশুরজি বললেন, আমি আমার জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু সাম্প্রতিক সময়ের এই দুটো অ্যাডভেঞ্চার ছিল সবচেয়ে বিশেষ, কারণ আমার পাশে মীরা ছিল। দেবাশিস অবাক হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন, কোন অ্যাডভেঞ্চার? শ্বশুরজি হাসলেন, একদিন তোমাকে সব বলবো, এখন না। আমি মনে মনে হাসলাম। জানতাম যে শ্বশুরজি সঠিক সময়ে সবাইকে সব বলবেন, কিন্তু আপাতত এটা আমাদের গোপন রহস্য। পরের কয়েক মাস স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু একদিন আবার একটা চমকপ্রদ ঘটনা ঘটল। শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, আমি একটা চিঠি পেয়েছি জাদুঘর থেকে। আমি অবাক হয়ে বললাম, কি লেখা আছে? তিনি চিঠিটা খুললেন, পড়তে শুরু করলেন। প্রিয় জনাব, আপনার দেওয়া ডায়েরিটি আমরা পরীক্ষা করেছি। এটি একটি অমূল্য ঐতিহাসিক দলিল। এর থেকে আমরা জানতে পেরেছি যে আরও 2টি গোপন স্থানে ধনসম্পদ লুকানো আছে। আপনি কি আমাদের সাথে সেই স্থানগুলো খুঁজে বের করতে সাহায্য করবেন? আমার চোখ বড় হয়ে গেল। বললাম, আরও 2টো? শ্বশুরজি মাথা নাড়লেন। হ্যাঁ, দেখো, আমরা প্রথমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ডায়েরিতে আরও তথ্য আছে যেটা আমরা খেয়াল করিনি। আমি বললাম, তাহলে কি আমরা আবার যাব? তিনি হাসলেন। হ্যাঁ, কিন্তু এবার পুলিশের সাথে, নিরাপদে। পরের সপ্তাহে আমরা পুলিশ আর জাদুঘরের একটা টিমের সাথে বেরোলাম। ডায়েরি অনুযায়ী প্রথম স্থানটা ছিল একটা পুরনো কেল্লার নিচে। আমরা সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কয়েক ঘন্টা পর আমরা একটা গোপন কক্ষ খুঁজে পেলাম। সেখানে প্রাচীন মুদ্রা, পুরনো অস্ত্র আর ঐতিহাসিক দলিল। জাদুঘরের লোকজন খুব খুশি হল। দ্বিতীয় স্থানটা ছিল একটা পুরনো বৃক্ষের নিচে। ডায়েরিতে লেখা ছিল যে সেই বৃক্ষের বয়স 300 বছরের বেশি। আমরা সেখানে পৌঁছে খুঁড়তে শুরু করলাম। অনেক গভীরে খোঁড়ার পর একটা পাথরের বাক্স পেলাম। বাক্সের ভেতরে প্রাচীন পাণ্ডুলিপি। পণ্ডিতেরা বললেন, এই পাণ্ডুলিপিগুলো অত্যন্ত মূল্যবান।
এগুলোর থেকে আমরা অনেক হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারব। সব শেষে সরকার আমাদের পরিবারকে একটা জাতীয় পুরস্কার দিল। খবরের কাগজে আমাদের ছবি ছাপালো, টিভিতে ইন্টারভিউ দিলাম। তখন দেবাশিস সব জানল। প্রথমে সে একটু রাগ করল যে আমরা তাকে কিছু বলিনি, কিন্তু পরে বুঝল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। রিয়া বলল, আম্মু তুমি তো হিরো হয়ে গেছ। শোভন বলল, আম্মু তুমি আমাকে একদিন অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, তুমি বড় হলে নিয়ে যাব। সেই রাতে শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমি এই কাজ করতে পারতাম না। আমি বললাম, বাবা এটা তো আমার দায়িত্ব ছিল, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি বললেন, শুধু বিশ্বাস নয়, আমি তোমাকে একজন যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছি। জীবনে কখনো কখনো এমন মানুষ পাওয়া যায় যাদের সাথে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। তুমি সেই রকম একজন। আমার চোখে পানি চলে এলো। বললাম, বাবা আপনার এই কথাগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের চেয়ে বেশি মূল্যবান। এভাবে আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শেষ হলো, কিন্তু যে অভিজ্ঞতা আর শিক্ষা পেলাম সেটা সারা জীবন মনে রাখব। সাহস, বিশ্বাস, সততা, এই তিনটি জিনিস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সেই ঝড়ের রাতে যখন শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরে গোপন চুক্তির কথা বলেছিলেন, সেটা ছিল এই পুরো অ্যাডভেঞ্চারের শুরু, একটা রহস্যময় যাত্রা যেটা আমার জীবন বদলে দিয়েছে। আর আমি এখন বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় ধনসম্পদ হল পরিবার আর বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি শুনে যদি আপনাদের চোখে পানি এসে থাকে, তাহলে বুঝবেন এটা ছিল আবেগের পানি, কারণ সত্যিকারের অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধন সব সময় আমাদের হৃদয়ে স্পর্শ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, সোনা দানা, হীরা, মূল্যবান পাথর। আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে আমাদের পরিবারের একটা গোপন ধনভাণ্ডার আছে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য এই ডায়েরি লাগবে। তিনি বাক্স খুললেন, ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি। পাতা খুলে দেখলাম হাতে লেখা, পুরনো বাংলা হরফে, পড়া মুশকিল। শ্বশুরজি বললেন, এই ডায়েরি পড়ে বুঝতে হবে কোথায় সেই ধনভাণ্ডার লুকানো আছে। তুমি আমাকে এই কাজে সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই বাবা, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু দেবাশিসকে কেন বলছেন না? তিনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, আমার ছেলে এসব ব্যাপারে বিশ্বাস করে না। সে মনে করবে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। তাছাড়া সে যদি জানে যে এত বড় সম্পত্তি আছে, তাহলে সে হয়তো সব একা নিজের নামে করে নেবে। আমি চাই এই ধনসম্পদ খুঁজে বের করে পরিবারের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। আমি মাথা নাড়লাম, ব্যাপারটা বুঝতে পারছিলাম। দেবাশিস সত্যি কখনো কখনো বেশি স্বার্থপর হয়ে যায়। তিনি বললেন, তুমি এই ডায়েরিটা বাসায় নিয়ে যাও, গোপনে পড়ো, আমাকে জানাও কি লেখা আছে। আমি ডায়েরিটা নিলাম, আমরা বাড়ি থেকে বের হলাম। ফেরার পথে কেনাকাটা করলাম যাতে বাসায় কেউ সন্দেহ না করে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আমাদের পরিবারের গোপন ইতিহাস জানতে পারবে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তারা ব্রিটিশদের হাত থেকে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই সম্পদের খোঁজ এই ডায়েরিতে আছে। আমি পরের পাতা উল্টালাম। সেখানে একটা ম্যাপ আঁকা। ম্যাপে একটা নদী, একটা পাহাড়, একটা গুহা। নিচে লেখা, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো গুহার মুখে পড়বে, তখন ভেতরে একটা গোপন দরজা দেখা যাবে। সেই দরজা খুললে ধনভাণ্ডার পাওয়া যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটা বাস্তব। পরের দিন সকালে শ্বশুরজি আমাকে ডায়েরির কথা বললাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তাহলে আমাদের পরের পূর্ণিমার রাতে সেই জায়গায় যেতে হবে। পূর্ণিমার মাত্র 5 দিন পরে। আমি বললাম, কিন্তু বাবা সেই জায়গা তো অনেক দূরে, আমরা কিভাবে যাব আর পরিবারকে কি বলবো? তিনি বললেন, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা বলবো যে আমরা একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি মানত করতে, 2 দিনের জন্য বাইরে থাকব। তুমি কি রাজি? আমি একটু চিন্তা করলাম, তারপর বললাম, ঠিক আছে বাবা, আমি রাজি, কিন্তু আমাদের সাবধানে যেতে হবে, কারণ ওই জায়গাটা যদি সত্যিই বিপজ্জনক হয়। তিনি বললেন, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব।
পরের কয়েকদিন আমি ডায়েরিটা আরও মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল যে সেই গুহাটা আসলে একটা পুরনো মন্দিরের নিচে। অনেক বছর আগে একটা ভূমিকম্পে মন্দিরটা ধসে গিয়ে গুহা ঢেকে গেছে, কিন্তু একটা গোপন পথ আছে যার মাধ্যমে ভেতরে ঢোকা যায়। ডায়েরিতে আরও লেখা ছিল যে সেই ধনভাণ্ডার পাহারা দেবার জন্য কিছু ফাঁদ আছে। যে ব্যক্তি সেখানে যাবে তাকে খুব সাবধানে যেতে হবে। ফাঁদগুলো হলো, প্রথমে একটা সরু সুড়ঙ্গ যেখানে পাথর পড়তে পারে, দ্বিতীয়ত একটা গভীর খাদ যার উপর দিয়ে একটা সরু সেতু, তৃতীয়ত একটা গোপন তালা যার সমাধান ডায়েরিতে লেখা আছে। পূর্ণিমা 2 দিন আগে শ্বশুরজি পরিবারকে বললেন, আমি আর মীরা একটা মন্দিরে যাব, আমার একটা মানত করতে হবে, 2 দিন লাগবে। দেবাশিস প্রথমে আপত্তি করল, কিন্তু আমি বললাম, তোমার বাবার স্বাস্থ্য ভালো না, আমি তার সাথে থাকব, চিন্তা করো না। রিয়া আর শোভন বলল, আম্মু আমরাও যাব, কিন্তু আমি বললাম, না, তোমরা স্কুল মিস করতে পারবে না, আমরা শিগগিরই ফিরে আসব। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু, ইনি একজন তান্ত্রিক, আমি তার কাছে শিখেছি। আমি অবাক, বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক, জগদীশ আমার শিষ্য, সে অনেক বছর আমার কাছে শিখেছে, এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম, বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই, ডাক্তার কিছু বলেনি, এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম, বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম, বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে 100 বছর আগে একজন জমিদার থাকতেন, তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো, যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন, শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল, তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি, এই সম্পদের একটা অভিশাপ আছে, যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে 7 দিন এই বাড়িতে থাকতে হবে, প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ 7 দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো, তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো, 7 দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধ লোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো কিন্তু পরিষ্কার, একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল, মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে,
কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধ লোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধ লোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী। তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে। তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম। বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে। তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম। মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম। হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন। তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম, এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির? কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন। একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যি একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল।
তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে। সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। গত শীতে আমরা সিলেটের হাওড়ে বেড়াতে গিয়েছিলাম। শ্বশুরজি বললেন, চলো একটা নৌকা ভাড়া করে হাওড়ে ঘুরি। আমরা দুজন একটা ছোট নৌকায় উঠলাম। মাঝি বলেছিল 1 ঘণ্টায় ফিরে আসবে। হাওড়ের মাঝখানে যখন পৌঁছলাম, হঠাৎ নৌকার তলায় পানি ঢুকতে শুরু করল। নৌকায় ফুটো হয়ে গেছে। শ্বশুরজি চিৎকার করে মাঝিকে ডাকলেন, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। আমরা দ্রুত নৌকা টেনে একটা ছোট দ্বীপের কাছে নিয়ে গেলাম। দ্বীপে উঠে দেখি জনমানবহীন, শুধু কিছু গাছপালা আর বালি। সূর্য ডুবতে শুরু করেছে, চারপাশে কুয়াশা নামছে। শ্বশুরজি বললেন, তোমার কাপড় ভিজে গেছে, ঠান্ডা লাগবে। তিনি তার জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিলেন। আমরা একটা গাছের নিচে বসলাম। তিনি আমাকে তার কাছে টেনে নিলেন, বললেন, ঠান্ডা লাগছে, একটু কাছে এসো। আমরা এভাবেই বসে রইলাম। সূর্যের শেষ আলো হাওড়ের পানিতে পড়ছিল। হঠাৎ তিনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, জানো মীরা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা সেই গুহার অ্যাডভেঞ্চারের কথা। তুমি সত্যিই খুব সাহসী, আমার গর্ব হয় তোমাকে নিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হাসলেন, বললেন, তুমি জানো, সেই দিন যখন আমরা বিপদে পড়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম যে তোমার কিছু হয়ে যেতে পারে, কিন্তু তুমি অসাধারণ সাহস দেখিয়েছিলে। আমার পুত্রবধূ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমি তোমাকে খুব সম্মান করি। আমার চোখে পানি এসে গেল। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমি সাহস পেয়েছিলাম। হঠাৎ আমরা দূরে একটা নৌকা দেখতে পেলাম। শ্বশুরজি উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলেন, এই এদিকে, সাহায্য! নৌকাটা আমাদের দিকে আসতে শুরু করল। কাছে এসে দেখি সেই মাঝি। সে বলল, আমি আপনাদের খুঁজছিলাম, নৌকায় ফুটো হয়ে গেছে দেখে আমি চিন্তিত হয়েছিলাম। আমরা তার নৌকায় উঠলাম। ফিরে যাওয়ার পথে শ্বশুরজি আমাকে বললেন, আজকের এই অভিজ্ঞতাও আমাদের শিখিয়ে দিল যে জীবনে যে কোনো সময়ে বিপদ আসতে পারে, কিন্তু সাহস আর বিশ্বাস থাকলে সব পরিস্থিতি সামলানো যায়। আমি মাথা নাড়লাম। সত্যি, এই দুটো অ্যাডভেঞ্চার আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর এর মাধ্যমে আমি শ্বশুরজির সাথে একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পেরেছি। বাসায় ফিরে দেবাশিস জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি হেসে বললাম, একটা ছোট দুর্ঘটনা, কিন্তু আমরা নিরাপদে ফিরে এসেছি। রিয়া আর শোভন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়া বলল, আম্মু, আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করো না, আম্মু একদম ঠিক আছে। সেই রাতে খাবার টেবিলে বসে শ্বশুরজি বললেন, আমি আমার জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু সাম্প্রতিক সময়ের এই দুটো অ্যাডভেঞ্চার ছিল সবচেয়ে বিশেষ, কারণ আমার পাশে মীরা ছিল। দেবাশিস অবাক হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন, কোন অ্যাডভেঞ্চার? শ্বশুরজি হাসলেন, একদিন তোমাকে সব বলবো, এখন না। আমি মনে মনে হাসলাম। জানতাম যে শ্বশুরজি সঠিক সময়ে সবাইকে সব বলবেন, কিন্তু আপাতত এটা আমাদের গোপন রহস্য। পরের কয়েক মাস স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু একদিন আবার একটা চমকপ্রদ ঘটনা ঘটল। শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, আমি একটা চিঠি পেয়েছি জাদুঘর থেকে। আমি অবাক হয়ে বললাম, কি লেখা আছে? তিনি চিঠিটা খুললেন, পড়তে শুরু করলেন। প্রিয় জনাব, আপনার দেওয়া ডায়েরিটি আমরা পরীক্ষা করেছি। এটি একটি অমূল্য ঐতিহাসিক দলিল। এর থেকে আমরা জানতে পেরেছি যে আরও 2টি গোপন স্থানে ধনসম্পদ লুকানো আছে। আপনি কি আমাদের সাথে সেই স্থানগুলো খুঁজে বের করতে সাহায্য করবেন?
আমার চোখ বড় হয়ে গেল। বললাম, আরও দুটো? শ্বশুরজি মাথা নাড়লেন। হ্যাঁ, দেখো, আমরা প্রথমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ডায়েরিতে আরও তথ্য আছে যেটা আমরা খেয়াল করিনি। আমি বললাম, তাহলে কি আমরা আবার যাব? তিনি হাসলেন। হ্যাঁ, কিন্তু এবার পুলিশের সাথে, নিরাপদে। পরের সপ্তাহে আমরা পুলিশ আর জাদুঘরের একটা টিমের সাথে বেরোলাম। ডায়েরি অনুযায়ী প্রথম স্থানটা ছিল একটা পুরনো কেল্লার নিচে। আমরা সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কয়েক ঘন্টা পর আমরা একটা গোপন কক্ষ খুঁজে পেলাম। সেখানে প্রাচীন মুদ্রা, পুরনো অস্ত্র আর ঐতিহাসিক দলিল। জাদুঘরের লোকজন খুব খুশি হল। দ্বিতীয় স্থানটা ছিল একটা পুরনো বৃক্ষের নিচে। ডায়েরিতে লেখা ছিল যে সেই বৃক্ষের বয়স ৩০০ বছরের বেশি। আমরা সেখানে পৌঁছে খুঁড়তে শুরু করলাম। অনেক গভীরে খোঁড়ার পর একটা পাথরের বাক্স পেলাম। বাক্সের ভেতরে প্রাচীন পাণ্ডুলিপি। পণ্ডিতেরা বললেন, এই পাণ্ডুলিপিগুলো অত্যন্ত মূল্যবান। এগুলো থেকে আমরা অনেক হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারব। সব শেষে সরকার আমাদের পরিবারকে একটা জাতীয় পুরস্কার দিল। খবরের কাগজে আমাদের ছবি ছাপালো, টিভিতে ইন্টারভিউ দিলাম। তখন দেবাশিস সব জানল। প্রথমে সে একটু রাগ করল যে আমরা তাকে কিছু বলিনি, কিন্তু পরে বুঝল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। রিয়া বলল, আম্মু, তুমি তো হিরো হয়ে গেছ। শোভন বলল, আম্মু, তুমি আমাকে একদিন অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, তুমি বড় হলে নিয়ে যাব। সেই রাতে শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই কাজ করতে পারতাম না। আমি বললাম, বাবা, এটা তো আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি বললেন, শুধু বিশ্বাস নয়, আমি তোমাকে একজন যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছি। জীবনে কখনো কখনো এমন মানুষ পাওয়া যায় যাদের সাথে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। তুমি সেই রকম একজন। আমার চোখে পানি চলে এলো। বললাম, বাবা, আপনার এই কথাগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের চেয়ে বেশি মূল্যবান। এভাবে আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শেষ হল। কিন্তু যে অভিজ্ঞতা আর শিক্ষা পেলাম সেটা সারা জীবন মনে রাখব। সাহস, বিশ্বাস, সততা, এই ৩টি জিনিস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সেই ঝড়ের রাতে যখন শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরে গোপন চুক্তির কথা বলেছিলেন, সেটা ছিল এই পুরো অ্যাডভেঞ্চারের শুরু। একটা রহস্যময় যাত্রা যেটা আমার জীবন বদলে দিয়েছে। আর আমি এখন বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় ধনসম্পদ হল পরিবার আর বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি শুনে যদি আপনাদের চোখে পানি এসে থাকে, তাহলে বুঝবেন এটা ছিল আবেগের পানি। কারণ সত্যিকারের অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধন সব সময় আমাদের হৃদয়ে স্পর্শ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, সোনা দানা, হীরা, মূল্যবান পাথর। আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে আমাদের পরিবারের একটা গোপন ধনভাণ্ডার আছে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য এই ডায়েরি লাগবে। তিনি বাক্স খুললেন। ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি। পাতা খুলে দেখলাম হাতে লেখা, পুরনো বাংলা হরফে, পড়া মুশকিল। শ্বশুরজি বললেন, এই ডায়েরি পড়ে বুঝতে হবে কোথায় সেই ধনভাণ্ডার লুকানো আছে। তুমি আমাকে এই কাজে সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই বাবা, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু দেবাশিসকে কেন বলছেন না? তিনি গম্ভীর হয়ে গেলেন। বললেন, আমার ছেলে এসব ব্যাপারে বিশ্বাস করে না। সে মনে করবে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। তাছাড়া সে যদি জানে যে এত বড় সম্পত্তি আছে, তাহলে সে হয়তো সব একা নিজের নামে করে নেবে। আমি চাই এই ধনসম্পদ খুঁজে বের করে পরিবারের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। আমি মাথা নাড়লাম। ব্যাপারটা বুঝতে পারছিলাম। দেবাশিস সত্যি কখনো কখনো বেশি স্বার্থপর হয়ে যায়। তিনি বললেন, তুমি এই ডায়েরিটা বাসায় নিয়ে যাও, গোপনে পড়ো, আমাকে জানাও কি লেখা আছে। আমি ডায়েরিটা নিলাম। আমরা বাড়ি থেকে বের হলাম। ফেরার পথে কেনাকাটা করলাম যাতে বাসায় কেউ সন্দেহ না করে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আমাদের পরিবারের গোপন ইতিহাস জানতে পারবে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তারা ব্রিটিশদের হাত থেকে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই সম্পদের খোঁজ এই ডায়েরিতে আছে। আমি পরের পাতা উল্টালাম। সেখানে একটা ম্যাপ আঁকা। ম্যাপে একটা নদী, একটা পাহাড়, একটা গুহা,
নিচে লেখা, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো গুহার মুখে পড়বে তখন ভেতরে একটা গোপন দরজা দেখা যাবে। সেই দরজা খুললে ধনভাণ্ডার পাওয়া যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটা বাস্তব। পরের দিন সকালে শ্বশুরজি আমাকে ডায়েরির কথা বললাম। তিনি খুব খুশি হলেন। বললেন, তাহলে আমাদের পরের পূর্ণিমার রাতে সেই জায়গায় যেতে হবে। পূর্ণিমার মাত্র 5 দিন পরে। আমি বললাম, কিন্তু বাবা, সেই জায়গা তো অনেক দূরে, আমরা কিভাবে যাব আর পরিবারকে কি বলবো? তিনি বললেন, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা বলবো যে আমরা একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি মানত করতে, 2 দিনের জন্য বাইরে থাকব। তুমি কি রাজি? আমি একটু চিন্তা করলাম, তারপর বললাম, ঠিক আছে বাবা, আমি রাজি। কিন্তু আমাদের সাবধানে যেতে হবে, কারণ ওই জায়গাটা যদি সত্যিই বিপজ্জনক হয়। তিনি বললেন, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। পরের কয়েকদিন আমি ডায়েরিটা আরও মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল যে সেই গুহাটা আসলে একটা পুরনো মন্দিরের নিচে। অনেক বছর আগে একটা ভূমিকম্পে মন্দিরটা ধসে গিয়ে গুহা ঢেকে গেছে, কিন্তু একটা গোপন পথ আছে যার মাধ্যমে ভেতরে ঢোকা যায়। ডায়েরিতে আরও লেখা ছিল যে সেই ধনভাণ্ডার পাহারা দেবার জন্য কিছু ফাঁদ আছে। যে ব্যক্তি সেখানে যাবে তাকে খুব সাবধানে যেতে হবে। ফাঁদগুলো হলো, প্রথমে একটা সরু সুড়ঙ্গ যেখানে পাথর পড়তে পারে, দ্বিতীয়ত একটা গভীর খাদ যার উপর দিয়ে একটা সরু সেতু, তৃতীয়ত একটা গোপন তালা যার সমাধান ডায়েরিতে লেখা আছে। পূর্ণিমা 2 দিন আগে শ্বশুরজি পরিবারকে বললেন, আমি আর মীরা একটা মন্দিরে যাব, আমার একটা মানত করতে হবে, 2 দিন লাগবে। দেবাশিস প্রথমে আপত্তি করল, কিন্তু আমি বললাম, তোমার বাবার স্বাস্থ্য ভালো না, আমি তার সাথে থাকব, চিন্তা করো না। রিয়া আর শোভন বলল, আম্মু, আমরাও যাব। কিন্তু আমি বললাম, না, তোমরা স্কুল মিস করতে পারবে না, আমরা শিগগিরই ফিরে আসব। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন। বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে 100 বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন। বললেন, প্লিজ মালবিকা, শুভ একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন। বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে 7 দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে,
না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ 7 দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো 7 দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো কিন্তু পরিষ্কার, একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধলোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী, তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে, তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা, আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে, তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ, জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট, তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন, তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা, আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম, এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন, একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যিই একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম, বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি।
আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মার শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে, সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। গত শীতে আমরা সিলেটের হাওড়ে বেড়াতে গিয়েছিলাম। শ্বশুরজি বললেন, চলো একটা নৌকা ভাড়া করে হাওড়ে ঘুরি। আমরা দুজন একটা ছোট নৌকায় উঠলাম। মাঝি বলেছিল 1 ঘণ্টায় ফিরে আসবে। হাওড়ের মাঝখানে যখন পৌঁছলাম, হঠাৎ নৌকার তলায় পানি ঢুকতে শুরু করল। নৌকায় ফুটো হয়ে গেছে। শ্বশুরজি চিৎকার করে মাঝিকে ডাকলেন, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। আমরা দ্রুত নৌকা টেনে একটা ছোট দ্বীপের কাছে নিয়ে গেলাম। দ্বীপে উঠে দেখি জনমানবহীন, শুধু কিছু গাছপালা আর বালি। সূর্য ডুবতে শুরু করেছে, চারপাশে কুয়াশা নামছে। শ্বশুরজি বললেন, তোমার কাপড় ভিজে গেছে, ঠান্ডা লাগবে। তিনি তার জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিলেন। আমরা একটা গাছের নিচে বসলাম। তিনি আমাকে তার কাছে টেনে নিলেন, বললেন, ঠান্ডা লাগছে, একটু কাছে এসো। আমরা এভাবেই বসে রইলাম। সূর্যের শেষ আলো হাওড়ের পানিতে পড়ছিল। হঠাৎ তিনি আমার চুলে হাত বুলিয়ে বললেন, জানো মীরা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা সেই গুহার অ্যাডভেঞ্চারের কথা। তুমি সত্যিই খুব সাহসী, আমার গর্ব হয় তোমাকে নিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হাসলেন, বললেন, তুমি জানো, সেই দিন যখন আমরা বিপদে পড়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম যে তোমার কিছু হয়ে যেতে পারে, কিন্তু তুমি অসাধারণ সাহস দেখিয়েছিলে। আমার পুত্রবধূ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমি তোমাকে খুব সম্মান করি। আমার চোখে পানি এসে গেল। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমি সাহস পেয়েছিলাম। হঠাৎ আমরা দূরে একটা নৌকা দেখতে পেলাম। শ্বশুরজি উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলেন, এই এদিকে, সাহায্য! নৌকাটা আমাদের দিকে আসতে শুরু করল। কাছে এসে দেখি সেই মাঝি। সে বলল, আমি আপনাদের খুঁজছিলাম, নৌকায় ফুটো হয়ে গেছে দেখে আমি চিন্তিত হয়েছিলাম। আমরা তার নৌকায় উঠলাম। ফিরে যাওয়ার পথে শ্বশুরজি আমাকে বললেন, আজকের এই অভিজ্ঞতাও আমাদের শিখিয়ে দিল যে জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, কিন্তু সাহস আর বিশ্বাস থাকলে সব পরিস্থিতি সামলানো যায়। আমি মাথা নাড়লাম। সত্যি, এই দুটো অ্যাডভেঞ্চার আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর এর মাধ্যমে আমি শ্বশুরজির সাথে একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পেরেছি। বাসায় ফিরে দেবাশিস জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি হেসে বললাম, একটা ছোট দুর্ঘটনা, কিন্তু আমরা নিরাপদে ফিরে এসেছি। রিয়া আর শোভন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়া বলল, আম্মু, আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করো না, আম্মু একদম ঠিক আছে। সেই রাতে খাবার টেবিলে বসে শ্বশুরজি বললেন,
আমি আমার জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু সাম্প্রতিক সময়ের এই দুটো অ্যাডভেঞ্চার ছিল সবচেয়ে বিশেষ, কারণ আমার পাশে মীরা ছিল। দেবাশিস অবাক হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন? কোন অ্যাডভেঞ্চার? শ্বশুরজি হাসলেন। একদিন তোমাকে সব বলবো, এখন না। আমি মনে মনে হাসলাম। জানতাম যে শ্বশুরজি সঠিক সময়ে সবাইকে সব বলবেন, কিন্তু আপাতত এটা আমাদের গোপন রহস্য। পরের কয়েক মাস স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু একদিন আবার একটা চমকপ্রদ ঘটনা ঘটল। শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, আমি একটা চিঠি পেয়েছি জাদুঘর থেকে। আমি অবাক হয়ে বললাম, কি লেখা আছে? তিনি চিঠিটা খুললেন, পড়তে শুরু করলেন। প্রিয় জনাব, আপনার দেওয়া ডায়েরিটি আমরা পরীক্ষা করেছি। এটি একটি অমূল্য ঐতিহাসিক দলিল। এর থেকে আমরা জানতে পেরেছি যে আরও দুটি গোপন স্থানে ধনসম্পদ লুকানো আছে। আপনি কি আমাদের সাথে সেই স্থানগুলো খুঁজে বের করতে সাহায্য করবেন? আমার চোখ বড় হয়ে গেল। বললাম, আরও দুটো? শ্বশুরজি মাথা নাড়লেন। হ্যাঁ, দেখো, আমরা প্রথমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ডায়েরিতে আরও তথ্য আছে যেটা আমরা খেয়াল করিনি। আমি বললাম, তাহলে কি আমরা আবার যাব? তিনি হাসলেন। হ্যাঁ, কিন্তু এবার পুলিশের সাথে, নিরাপদে। পরের সপ্তাহে আমরা পুলিশ আর জাদুঘরের একটা টিমের সাথে বেরোলাম। ডায়েরি অনুযায়ী প্রথম স্থানটা ছিল একটা পুরনো কেল্লার নিচে। আমরা সেখানে পৌঁছে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কয়েক ঘন্টা পর আমরা একটা গোপন কক্ষ খুঁজে পেলাম। সেখানে প্রাচীন মুদ্রা, পুরনো অস্ত্র আর ঐতিহাসিক দলিল। জাদুঘরের লোকজন খুব খুশি হল। দ্বিতীয় স্থানটা ছিল একটা পুরনো বৃক্ষের নিচে। ডায়েরিতে লেখা ছিল যে সেই বৃক্ষের বয়স ৩০০ বছরের বেশি। আমরা সেখানে পৌঁছে খুঁড়তে শুরু করলাম। অনেক গভীরে খোঁড়ার পর একটা পাথরের বাক্স পেলাম। বাক্সের ভেতরে প্রাচীন পাণ্ডুলিপি। পণ্ডিতেরা বললেন, এই পাণ্ডুলিপিগুলো অত্যন্ত মূল্যবান। এগুলো থেকে আমরা অনেক হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারব। সব শেষে সরকার আমাদের পরিবারকে একটা জাতীয় পুরস্কার দিল। খবরের কাগজে আমাদের ছবি ছাপালো, টিভিতে ইন্টারভিউ দিলাম। তখন দেবাশিস সব জানল। প্রথমে সে একটু রাগ করল যে আমরা তাকে কিছু বলিনি, কিন্তু পরে বুঝল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। রিয়া বলল, আম্মু, তুমি তো হিরো হয়ে গেছ। শোভন বলল, আম্মু, তুমি আমাকে একদিন অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, তুমি বড় হলে নিয়ে যাব। সেই রাতে শ্বশুরজি আমাকে ডেকে বললেন, মীরা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই কাজ করতে পারতাম না। আমি বললাম, বাবা, এটা তো আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি বললেন, শুধু বিশ্বাস নয়, আমি তোমাকে একজন যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছি। জীবনে কখনো কখনো এমন মানুষ পাওয়া যায় যাদের সাথে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। তুমি সেই রকম একজন। আমার চোখে পানি চলে এলো। বললাম, বাবা, আপনার এই কথাগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের চেয়ে বেশি মূল্যবান। এভাবে আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শেষ হল, কিন্তু যে অভিজ্ঞতা আর শিক্ষা পেলাম সেটা সারা জীবন মনে রাখব। সাহস, বিশ্বাস, সততা, এই তিনটি জিনিস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সেই ঝড়ের রাতে যখন শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরে গোপন চুক্তির কথা বলেছিলেন, সেটা ছিল এই পুরো অ্যাডভেঞ্চারের শুরু। একটা রহস্যময় যাত্রা যেটা আমার জীবন বদলে দিয়েছে। আর আমি এখন বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় ধনসম্পদ হল পরিবার আর বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি শুনে যদি আপনাদের চোখে পানি এসে থাকে, তাহলে বুঝবেন এটা ছিল আবেগের পানি। কারণ সত্যিকারের অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধন সব সময় আমাদের হৃদয়ে স্পর্শ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন।